সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পাটিগণিতের প্রথম অধ্যায় বর্গ ও বর্গমূল। বর্গ কাকে বলে? বর্গ বলতে কি বোঝায়? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে, এবং যেই সংখ্যাটি গুণ করা হলো উক্ত সংখ্যাটি ওই প্রাপ্ত গুণফলের বর্গমূল। যেমন আমরা যদি 2 গুণন 2 লিখি সমান 4, তাহলে 2 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, মানে দুটি একই সংখ্যা। তাহলে একই রকম দুটি সংখ্যা গুণ করে আমরা রেজাল্ট পেলাম কি 4। যদি আমরা এভাবে লিখি 2 এর বর্গ, 2 এর বর্গ সমান 4, অথবা 4 এর বর্গমূল, দুই। অর্থাৎ একই রকম দুটির সঙ্গে গুণ করলাম, গুণ করে যে ফলাফল পেলাম সেটা হচ্ছে এই সংখ্যাটির বর্গ। আবার বিপরীতভাবে এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে এটা, অর্থাৎ 2 এর বর্গমূল হচ্ছে 4 এবং 4 এর বর্গমূল হচ্ছে 2। অনুরূপভাবে যদি আমরা 3 গুণন 3 লিখি, 3 ত্রিকে 9, বা 3 এর উপর যদি আমরা বর্গ চিহ্ন দেই, এটাকে বলা হয় বর্গ চিহ্ন, স্কয়ার, সমান 9। আর যদি আমরা বর্গমূল করি, এটা হচ্ছে রুট, স্কয়ার রুট বা বর্গমূল। যদি স্কয়ার রুট করি 9 এর উপরে, সমান লেখা যায় 3। অর্থাৎ 3 এর বর্গ যেমন 9, ঠিক তেমনি 9 এর বর্গমূল 3। অর্থাৎ সমজাতীয় এবং সমমানের দুটি রাশির গুণফল হচ্ছে বর্গ, এবং দুটি রাশির গুণফল যে বর্গ, সেই বর্গের বিপরীত ক্রমে সেই বর্গের বর্গমূল হচ্ছে ওই একটি রাশি। অর্থাৎ গুণ করে আমরা যে রাশিটা পেলাম তার বর্গমূল হচ্ছে এটা। 4 গুণন 4 লিখি, 4 4 এ 16, 5 গুণন 5 লিখি, 5 5 এ 25। এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। যদি কোনো প্রশ্ন আসে যে পূর্ণ বর্গ সংখ্যা কি কি আছে লেখো, যদি 1 থেকে ধারাবাহিক লিখতে থাকি, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 থেকে 10 পর্যন্ত কয়টি পূর্ণবর্গ সংখ্যা আছে? তাহলে 1 1 কে 1, আমরা যদি 1 গুণন 1 লিখি, 1 1 কে 1, তাহলে 1 একটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে 2 গুণন 2, 2 দুগুণে 4, তাহলে 1 একটি পূর্ণবর্গ সংখ্যা, 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে 3 গুণন 3, 3 ত্রিকে 9, 3 ত্রিকে 9, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1 4 9, তাহলে 1 থেকে 10 পর্যন্ত 3টি পূর্ণবর্গ সংখ্যা আছে। তো বহুনির্ভর শ্রেণী হিসেবে আসতে পারে। যদি লিখি 11 থেকে 20, 11 12 13 14 15 16 17 18 19 20, এখানে কয়টি পূর্ণবর্গ আছে? 3 থেকে 9 হয়েছে, এরপরে 4 4 4 এ 16, 5 5 25, 25 নয় এখানে। অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত একটি পূর্ণবর্গ সংখ্যা আছে। পূর্ণবর্গ সংখ্যা কিভাবে চিনব?
যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9, অর্থাৎ একটি সংখ্যার সর্বডানের যে অঙ্কটা আছে একক স্থানীয় অঙ্ক, সেখানে যদি 0, 1, 4, 5, 6 অথবা 9 এদের যে কোনো একটি সংখ্যা থাকে, সেই সকল সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু একক স্থানীয় অঙ্কে 2, 3, 7, 8 যদি 4টি সংখ্যা থাকে, সর্বডানে যদি 2 অথবা 3 অথবা 7 অথবা 8 4টির যে কোনো একটি সংখ্যা থাকে, তাহলে সেটি কখনোই পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হবে না। যেমন 25 একটি সংখ্যা, সর্বডানে কি আছে 5, তাহলে 5 5 25। আবার যদি লিখি 15 কিন্তু পূর্ণবর্গ নয়, যদিও 5 আছে এটি পূর্ণবর্গ নয়। অনুরূপভাবে 8 64 34 দুটি সংখ্যা লিখলাম, এটাও লাস্ট সর্বডানে 4, এটা সর্বডানে 4, 4 আছে। 8 64 এটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 34 পূর্ণবর্গ নয়, কারণ 6 6 36 হয়। অনুরূপভাবে যদি বলি আমরা 7 7 49, সর্বডানে 9 আছে, কিন্তু আমরা 39 লিখি, 39 পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 49 পূর্ণবর্গ, 39 পূর্ণবর্গ নয়। তাহলে 0, 1, 4, 5, 6, 9 এদের কোন একটি সংখ্যা থাকলে সেটি পূর্ণবর্গ হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু যদি 2, 3, 7, 8 থাকে, যেমন 22, 23, 37, 38 4টি সংখ্যা লিখলাম, 22, 23, 37, 38। সর্বডানে কি আছে 2, 3, 7, 8, অর্থাৎ একক স্থান অঙ্কে 2, 3, 7 বা 8 এদের কোন একটি থাকলে তা কখনো পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। যদি বহুনির্বাচনীতে আসে এরকম যে 4টি সংখ্যা দেওয়া আছে, কোনটি পূর্ণবর্গ? 64, 56, 32, 48 4টি সংখ্যা দেওয়া আছে যে কোনটি পূর্ণবর্গ? 64, 56, 32, 48। আমরা প্রথমে বাছাই করব কোনগুলো পূর্ণবর্গ নয় বা হতে পারে না এমন সংখ্যা আছে কিনা। 32 শেষে 2 আছে, এটা পূর্ণবর্গ হতে পারে না। 48 শেষে 8 আছে, এটাও হতে পারে না। আর এখানে 4 আছে, এখানে 6 আছে, 4, 6 দুটোর যে কোনোটা পূর্ণবর্গ হতে পারে আবার নাও পারে। তাহলে আমরা একটা একটা করে কি করব? বিশ্লেষণ করব। 64কে ভাঙি আমরা, 2 দুগুণে 2 দুগুণে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 ভাগ করি, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে করি, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6 জোড়া জোড়া নিব। তাহলে 6টাতে কয়টা নিব? 3টে নিব। 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। 56কে ভাঙি, 2 দুগুণে 4, 8 দুগুণে
16, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 28 দুগুণে 56, 2 দিয়ে ভাঙি, 2 1 2, 4 দুগুণে 8, 14 দুগুণে 28, 14 ভাঙে 2 দিয়ে, 7 দুগুণে 14, 2 আছে 3টে, 7 আছে 1টা, তো 2 ও বিজোড়, 7 ও বিজোড়, তাহলে এটা পূর্ণবর্গ হতে পারে না। 2 থেকে 1 যোগ আছে, 1টা নেওয়া যায়, কিন্তু 2 থেকে নেওয়া যায়, 7 থেকেও নেওয়া যায় না। তাহলে 64 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 56 পূর্ণবর্গ নয়। এভাবে একটা একটা করে বাছাই করতে হবে। অর্থাৎ একই সংখ্যা যদি 0 1 5 4 5 6 9 থাকে, তাহলে সেটা পূর্ণবর্গ হতেও পারে, আবার নাও হতে পারে। সেগুলো আমরা পূর্ণবর্গ বের করার বহু নিয়ম আছে, যে কোনো একটা নিয়মে আমরা বের করতে পারি। লসাগু করে বের করতে পারি, অথবা গসাগু করেও বের করতে পারি, অথবা মৌলিক উৎপাদকে বিভক্ত করে বের করতে পারি। কিন্তু যদি এক স্থানাঙ্কে 2 3 7 বা 8 থাকে, তাহলে সেটা আমরা কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই বলতে পারবো এটা পূর্ণবর্গ হতে পারে না। আবার যে সকল সংখ্যার সর্বডানে বিজোড় সংখ্যক 0 থাকে, তা পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন যদি আমরা লিখি 10, অর্থাৎ একটা 0, এটা বিজোড়। 1000, 3টে 0, এটা বিজোড়। 3 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লক্ষ, এখানে 5টা 0, এটাও বিজোড়। অর্থাৎ শূন্যের সংখ্যা যদি বিজোড় হয়, তা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। এটা ক্যালকুলেশন ছাড়াই বলে দেওয়া যায়। আবার যে সকল সংখ্যার সর্বডানে জোড় সংখ্যক 0 থাকে, তা পূর্ণবর্গ সংখ্যা হতেও পারে, আবার না হতে পারে। যেমন 100, 10 10 কে 100, এটা 10-এর বর্গ, 10-এর বর্গ 100। যদি 200 লিখি, এটা পূর্ণবর্গ নয়। 10 10 কে 100, 20 20 কত হয়? 20 20 400, 2 দুগুণে 4, 2টে 0, অমনি 20-এর বর্গ 400। মাঝখানে যেগুলো আছে এগুলো বড় করলে কখনোই লাস্টে 0 আসে না। অর্থাৎ এটা হচ্ছে 20-এর বর্গ 400, 10-এর বর্গ 100, 20-এর বর্গ 400। 10-এর পরে কি আছে? 11। 11 থেকে 20-এর আগে আছে 19। 11 থেকে 19 পর্যন্ত বর্গ করলে কখনোই 11 থেকে 19 পর্যন্ত বর্গ করলে কখনোই লাস্টে 0 আসবে না। এজন্য 100 পরে যে সংখ্যাগুলো আছে 100 200 300, 100 200 তারপরে আছে 300, এগুলো 0 জোড় সংখ্যা থাকলেও এরা পূর্ণবর্গ নয়। অনুরূপভাবে 400 পরে কি আছে? 500 600 700 800 900। এখানে প্রত্যেকটারই সর্বডানে জোড় সংখ্যক 0 আছে, কিন্তু এরা সবাই পূর্ণবর্গ নয়। তাই 20 পরে কি আছে? 0 যুক্ত পূর্ণবর্গ সংখ্যা, আর 20 বর্গ করলে 400। এরপরে কি আছে? 20 পরে আছে 30। 30 বর্গ করলে 3 × 9, 0 একটা আছে, 2টো বসায় দিলাম, তাহলে 900। অর্থাৎ 900 পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু মাঝখানে যেগুলো আছে 500 600 700 800, এগুলো পূর্ণবর্গ নয়। ঠিক তেমনি যদি এখানে 0 একটা বাড়ায় দিই, 5000 6000 7000 8000 9000, তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হবে না। কেন হবে না? প্রত্যেকটাতে বিজোড় সংখ্যক 0 আছে। বিজোড় সংখ্যক 0 থাকার ফলে কোনোটাই পূর্ণবর্গ নয়। এটা ক্যালকুলেশন ছাড়াই বলে দেওয়া যাবে। যেমন এটা ভাগ করার সহজ পদ্ধতি হচ্ছে, যদি জোড় সংখ্যক 0 থাকে, যেমন 900 কে আমরা ভাগ করি 3 × 9, এটা আমরা সহজেই ভাঙতে পারি। 3 × 9,
এবার প্রত্যেক জোড়া শূন্য থেকে আমরা একটা করে নিব, তাহলে আমরা বর্গমূল পেয়ে যাব। 900 বর্গমূল কত? 900 বর্গমূল হচ্ছে 30। অনুরূপভাবে 400 কে যদি ভাঙি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, শূন্য আছে কয়টা? দুইটা থেকে আমরা একটা নিব, 20। যদি আমরা 40,000 কে ভাঙি, 1,10,000 হচ্ছে 40,000, এটা যদি আমরা বর্গমূল করি, তাহলে 4 কে ভাঙি আমরা প্রথমে, 2 দুগুণে 4, এক জোড়া থেকে একটা শূন্য, এই জোড়া থেকে একটা শূন্য, 200, অর্থাৎ 200 বর্গ হচ্ছে 40,000, 40,000 বর্গমূল হচ্ছে 200। তাহলে শূন্য কয়টা আছে, জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক, সেটা দ্বারা আমরা বিশ্লেষণ করতে পারি এটা পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ নয়, নাকি বর্গ সংখ্যা হতে পারে না অথবা হতে পারে। আমরা এভাবে বিশ্লেষণ করতে পারি। এক দশমিক একের 1 নম্বরে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। মৌলিক গুণনীয়ক, যেমন আমরা যদি লিখি 4, এটা যদি বর্গমূল করতে বলা হয়, তাহলে প্রথমে কি করতে হবে? 4 কে মৌলিক গুণনীয়কে বিভক্ত করতে হবে। আমরা এভাবে করতে পারি, লসাগুর মতো, 2 দুগুণে 4, তাহলে 4 এর মৌলিক গুণনীয়ক দুই গুণন 2, 2 দুগুণে 4। সুতরাং 4 এর বর্গমূল, প্রতি জোড়া থেকে আমরা একটা করে নিব, 2, এক জোড়া থেকে একটা নিলাম, এটাই 4 এর বর্গমূল। যদি 64 কে বর্গমূল করতে বলা হয়, একইভাবে আমরা 64 কে মৌলিক গুণনীয়কে বিভক্ত করি, 2 দিয়ে ভাগ, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে, 2 1 কে 2, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, 1 আর 2 পাশাপাশি বসাই, 1 আর 2 পাশাপাশি বসালে হয় 12, 6 দুগুণে 12, অর্থাৎ 16 দুগুণে 32, আর 2 ভাগ করি, 8 দুগুণে 16, 8 কে 2 ভাগ করি, 4 দুগুণে 8, 4 কে 2 ভাগ করি, 2 দুগুণে 4। তাহলে লিখতে পারি যে 64 এর মৌলিক গুণনীয়ক কি কি আছে, নিচে লিখি, 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 5 6টা 2 আছে। প্রতি জোড়া জোড়াকে আলাদা করি এবং সুতরাং 64 এর বর্গমূল আমরা প্রতি জোড়া থেকে কটাকে নিব? একটা করে, তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 3 জোড়া থেকে আমরা 3টে নেব, 3 জোড়া থেকে 3টে, তাহলে সমান কি লেখা যায়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এভাবে বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করবে। আরেকটা করে দিই, 144 কে আমরা বিভক্ত করি মৌলিক গুণনীয়কে, 2 ভাগ করি, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 ভাগ করি, 3 দুগুণে 6,
7 থেকে 6 বিয়োগ করলে 1 থাকে, 1 আর 2 পাশাপাশি বসালে 12, 6 দুগুণে 12। আবার 2 ভাগ করি, 2 1 কে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, 1 আর 6 16, 1 আর 6 পাশাপাশি বসালে 16, 8 দুগুণে 16, 2 ভাগ করি, 9 দুগুণে 18, 3 ত্রিকে 9। তাহলে মৌলিক গুণন কি কি আছে? এটা 140 এর মৌলিক গুণনীয়ক 2 গুণন 2, 2 আছে কয়টা? 1 2 3 4টা, 4টে 2, 3 আছে 2টা। তাহলে বর্গমূল কি হবে? প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে দিব, অর্থাৎ 3 জোড়া আছে, 3 জোড়া থেকে 3টা নিব। 2 প্রথম জোড়া থেকে নিলাম একটা, দ্বিতীয় জোড়া থেকে একটা, 3 আছে 1 জোড়া, তাহলে ওখান থেকে একটা, 2 দুগুণে 4, 3 4 12, অর্থাৎ 140 এর বর্গমূল 12।